ভাবুন তো, একজন ভয়ঙ্কর ও লিজেন্ডারি কিলার যার নাম শুনলে পুরো আন্ডারওয়ার্ল্ডের লোকেরা কেঁপে ওঠে, সেই কিলার তার অতীত জীবন ছেড়ে শান্তিতে বসবাস করছে ও একটি কিশোরী মেয়েকে সিকিউরিটি দেওয়ার দায়িত্ব নিয়ে সহজ সরল জীবন কাটাচ্ছে। কিন্তু একটি নারী পাচার চক্র যদি সেই ভয়ঙ্কর কিলারের দায়িত্বে থাকা বাচ্চাটিকেই কিডন্যাপ করে নেয়, তাহলে পুরো শহরে কি তাণ্ডবটাই না শুরু হবে আন্দাজ করতে পারছেন? ওদিকে কিডন্যাপাররাও সাধারণ কেউ নয়, তারাও ভয়ঙ্কর এক মাফিয়া চক্র। এদিকে যার বাচ্চাকে কিডন্যাপ করেছে সেও ভয়ঙ্কর কিলার। ব্যাস শুরু হয়ে যায় বাঘের সিংহে লড়াই। অ্যাকশন কাকে বলে এই মুভি দেখে বুঝতে পারবেন। মাত্র একজন মানুষ একাই কিভাবে পুরো নারী পাচার চক্র এবং আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের পুরো তছনছ করে দেয়, সেটাই দেখতে চলেছেন কোরিয়ান সিনেমার ইতিহাসে অন্যতম স্টাইলিশ এবং ব্রুটাল অ্যাকশন মুভি দ্য কিলারে। জন উইক স্টাইলের মুভি যারা পছন্দ করেন তাদের জন্য আজকের গল্পটি পুরো একটি মাস্টারপিস। আর মেয়েটিকে বাঁচাতে গিয়ে নায়ক যা করে তা আপনাকে প্রতিটি মুহূর্তে রীতিমতো অবাক করে দেবে। তো চলুন মুভির অস্থির কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। 어딨어? 은지, 어디 있는 줄 알아? 여기 좀 있어. 붙어? হাই, আমি এসআর রোমানা। ফিল্মি আপু ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত। মুভির শুরুতেই আমরা একটা সহজ সরল ও সুখী দম্পতিকে দেখতে পাই। ছেলেটির নাম জ্যাক ও তার বউয়ের নাম কিম। তো কিম হঠাৎ এসে খুনসুটি করার চেষ্টা করছে দেখে জ্যাক বলে, মতলব কি, সোজা সোজা বলো। এটা শুনতেই কিম কাছে এসে বসে ও বলে, একটা বাচ্চার দেখভাল করার দায়িত্ব নিবে। কার বাচ্চা? আমার বান্ধবী, যার সাথে আমি জিজো আইল্যান্ডে 3 সপ্তাহের জন্য ঘুরতে যাচ্ছি। ওর দেখাশোনা করার কেউ নেই। জ্যাক বলে, বাচ্চার বয়স কত? 17 বছর। ওর বাবা নেই? আছে, তবে ডিভোর্স হয়ে গেছে আর বাচ্চাটি মায়ের কাছেই থাকে। জ্যাক বাচ্চাদের মোটেও পছন্দ করে না, তাই রাজি না হয়ে বলে, তোমরা 3 সপ্তাহের জন্য ঘুরতে যাচ্ছ আর আমি এই 3 সপ্তাহ এই বাচ্চার ঝামেলা সহ্য করব? কিম বলে, কোনো কথা হবে না, আমি ওর ঠিকানাটা দিচ্ছি, তুমি আমাকে এয়ারপোর্টে ড্রপ করে ওকে নিয়ে এসে আমাদের উপরতলায় গেস্ট রুমে থাকতে দেবে। জ্যাক লাফ দিয়ে উঠে কাপড় সরে বলে, আমি এটা পারবো না। কিম কোনো কথা না শুনে বলে, আমি যা বললাম তাই ফাইনাল। আর হ্যাঁ, বাচ্চাটিকে সহি সালামতে রাখবে, ওর গায়ে যেন একটা আচরণ না লাগে, বুঝেছো? বউয়ের হুকুম জ্যাক যেভাবে চুপচাপ মেনে নেয় তাতে বোঝা যায় জ্যাক বউকে ভীষণ ভালোবাসে, সাথে প্রচুর ভয়ও পায়। তো কিম বলে, জানু? হ্যাঁ বলো, তুমি কি আবার খুন খারাপি করেছো নাকি? জ্যাক না বললে কিম খুশি হয়ে বলে, আমার লক্ষ্মী সোনা, যাও, এই 3 সপ্তাহ তোমার সুযোগ, বাসায় মজা করো। এই বলে কিম রেডি হতে ভিতরে চলে যায়। সিন কাট হলে দেখি জ্যাক তার বউ কিমকে এয়ারপোর্টে ড্রপ করতে যাচ্ছে, সাথে কিমের সেই বান্ধবীও আছে। তো জ্যাক কিমকে এয়ারপোর্টে পৌঁছে দিতেই কিম দুম করে একটা কিস দিয়ে বলে, বাচ্চাটিকে নিয়ে যেও, বাই। এই বলেই কিম চলে যায় আর সিন চলে আসে একটা স্কুলের সামনে যেখানে বাচ্চাটি পড়ে। জ্যাক বাচ্চাটির অপেক্ষা করছে, এমন সময় এই মেয়েটি এসে গাড়ির দরজায় নক করে বলে, আপনি আমার গার্জিয়ান? জ্যাক বলে, তুমি সেই ইউনজি, ওঠো, গাড়িতে ওঠো। ইউনজি উঠে পড়লে সাথে আরেকটা মেয়েও ওঠে। ইউনজি বলে, ও আমার বান্ধবী, ওর সাথে একটা জায়গায় যাব। জ্যাক বলে, বলো কোথায় যাবে? হংকিক ইউনিভার্সিটি, কিছু বই কিনবো। জ্যাক বলে, ঠিক আছে চলো। এই বলে জ্যাক চলতে শুরু করতেই ইউনজি স্কুল ড্রেস চেঞ্জ করে সেজে গুজে পার্টি লুকে চলে আসলে জ্যাক মনে মনে বলে, 17 বছর বয়স, এই বয়সের মেয়েদের কোনো কাণ্ডজ্ঞান থাকে না, কিন্তু নিজেকে বড় পণ্ডিত মনে করে। একে 3 সপ্তাহ কিভাবে হ্যান্ডেল করব? এর মাঝেই ইউনজি বলে, আঙ্কেল, আমি আজ রাত আমার বান্ধবীর বাড়িতে থাকবো, কোনো প্রবলেম? জ্যাক সুযোগ পেয়ে যায় ও বলে, হ্যাঁ, তুমি আরো কিছুদিন সেখানেই থাকতে পারো। এটা শুনে ইউনজি সেই খুশি হয়। তো জ্যাক ইউনজির বান্ধবীর বাসার সামনে এসে থামে ও ইউনজিকে বলে, তোমার পার্সটা দাও তো। ইউনজি পার্সটা দিলে জ্যাক সেটাতে কিছু টাকা ঢুকিয়ে দিয়ে বলে, কোনো গেস্টের বাসায় গেলে কিছু খাবার কিনে নিয়ে যেতে হয়, সো কিছু খাবার কিনে নিয়ে যেও, আর হ্যাঁ, যতদিন ইচ্ছা থাকতে পারো। এটা শুনে ইউনজি সেই খুশি হয়। ইউনজি খুশি হয়ে নেমে পড়ে ও বাই আঙ্কেল বলে চলে গেলে জ্যাকও টেনশন ফ্রি হয়ে চলে যায়। কিন্তু মাঝরাতে ইউনজি জ্যাককে ফোন করে কান্না স্বরে বলে, আপনি তাড়াতাড়ি আসেন, আমার পেট ব্যথা করছে। জ্যাক বলে, ঠিক আছে, তুমি এখন কোথায়? সিন কাট হলে দেখি জ্যাক ইউনজির বলা ঠিকানায় এসে দেখে এটা একটা রেস্টুরেন্ট। তো জ্যাক রেস্টুরেন্টে ঢুকে দেখে ইউনজি রিল্যাক্সে একটা ছেলের সাথে সময় কাটাচ্ছে। জ্যাক ইউনজির কাছে আসলে ছেলেটি বলে, উনি কি তোমার বাবা? ইউনজি বলে, না, উনি আমার আঙ্কেল। হাই আঙ্কেল, আমি স্কুলে ইউনজির সিনিয়র। জ্যাক বসে পড়তে ছেলেটি ভয়ে বাইজা নিয়ে যেতে থাকলে ইউনজি বলে, তুমি কোথায় থাকো বলো, আমরা ড্রপ করে আসি। কিন্তু ছেলেটি একাই চলে যায়। জ্যাক রেগে মেগে ইউনজিকে বলে, তোমার নাকি পেট ব্যথা? ইউনজি বলে,
ছিল, এখন একটু ভালো হয়েছে। চলেন আমি আপনার বাসায় যাব। জ্যাক বলে আমার বাসায় কেন? তুমি নাকি বান্ধবীর বাসায় যাবে? তো সে কই? এমন সময় ইউনজির ফোনে কে যেন মেসেজ করলে ইউনজি চ্যাটিং এ ব্যস্ত হয়ে পড়ে। ও জ্যাককে বলে আপনি চলে যান, আমি পরে আসতেছি। জ্যাক রেগে মেগে বলে খবরদার আমার মেজাজ খারাপ করবে না বলছি। কিন্তু ইউনজি কোনো পাত্তা না দিয়ে চ্যাটিং এ ব্যস্ত। এটা দেখে জ্যাক বলে আমি সত্যি সত্যি চলে যাচ্ছি। কিন্তু ইউনজি না তাকিয়েই বলে হ্যাঁ হ্যাঁ যান। জ্যাক তখন বিরক্ত হয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে যেতে থাকলে গাড়ির লুকিং গ্লাসে দেখে ইউনজি রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটা ছেলের বাইকের পিছনে উঠতেছে, সাথে আরো কিছু ছেলে বাইকার আছে। তো ইউনজি বাইকে উঠে চলে গেলে জ্যাকও নর্মাল ভাবে চলে আসতে থাকে। বাট সিগনালে থামলে দেখে ইউনজির সেই বান্ধবী ড্রিঙ্কস করে রাস্তার পাশে শুয়ে আছে। এমন সময় জ্যাকের বউ কিম মেসেজ করে বলে জানো এখানকার খাবার অনেক সুন্দর, আর হ্যাঁ বাচ্চাটি কেমন আছে? জ্যাক কি জবাব দিবে ভেবে পাচ্ছে না। তো দেখে সিগন্যাল ক্লিয়ার হতে আরো সময় বাকি, তাই সেভাবে পিছনের দিকে গিয়ে সে মেয়েটির খোঁজ নিয়েই আসবে। তো জ্যাক তার মোবাইল বের করে ইউনজির লাইভ লোকেশন দেখে সেদিকে যেতে থাকে। এবার আমাদেরকে দেখানো হয় জ্যাক ইউনজির পার্সে টাকা ঢুকানোর সময় কৌশলে আসলে জিপিএস ট্র্যাকার ঢুকিয়ে দিয়েছিল। তো জ্যাক লোকেশন মতো একটা বিল্ডিং এর সামনে এসে থামে ও সিন ভিতরে আসলে দেখি যে ছেলেটির সাথে ইউনজি চলে আসলো ছেলেটি রিল্যাক্সে স্কেটিং করতেছে আর ইউনজি কাঁদতেছে। আসলে এই ছেলেটি একটি নারী পাচার গ্যাংয়ের সদস্য। সে ইউনজিকে প্রেমের জালে ফাঁসিয়ে এনে এই মেয়ে দালালের কাছে বিক্রি করে দিচ্ছে। তো মেয়ে দালালটি ইউনজিকে $2 লাখ কিনে নেয় ও ইউনজিকে বলে কান্না করে চেহারা নষ্ট করিস না, কান্না বন্ধ কর। কাস্টমারদেরকে খুশি করতে এখন থেকে তোকে সবসময় হাসি খুশি থাকতে হবে। ভার্জিন আছিস, বয়স কম, চেহারাও ভালো, তোকে দিয়ে ভালো কামানো যাবে। এটা শুনে ইউনজি গালি দিলে যেই না মেয়েটি মারতে ধরে জ্যাক বলে ওঠে এই থাম। মেয়েটি বলে তুই কে রে? এর মাঝে ছেলেটি চাকু নিয়ে জ্যাককে মারতে আসলে তো জ্যাক ইউনজিকে বলে যাও বাহিরে গিয়ে গাড়িতে বসো। এরপর সিন কাট হয়ে জ্যাকের বাসায় আসে। তো ইউনজি জ্যাকের সাথে কথা বলার চেষ্টা করলে জ্যাক বিরক্ত হয়ে বলে উপরে গিয়ে চুপচাপ শুয়ে থাকো। ইউনজি পাশের রুমে গিয়ে জ্যাক ও কিমের ফটো দেখে বলে আপনাদের বেবি নেই? জ্যাক বলে আমরা বেবি চাই না। কেন, আপনার সমস্যা আছে? জ্যাক রেগে মেগে তাকায়, বাট ইউনজি একের পর এক বকবক করে যেতেই থাকে। একটা সময় জ্যাক রেগে মেগে বলে যাও তোমার কোনো ফ্রেন্ডসের সাথে আড্ডা দাও, আমার মাথা খেও না। ইউনজি বলে আমার কোনো ফ্রেন্ডস নেই। ফ্রেন্ডস নেই মানে? ইউনজি ইমোশনাল হয়ে বলে হ্যাঁ আমার কোনো ফ্রেন্ডস নেই, আমি ভীষণ একেলা। এটা শুনে জ্যাকও কিছুটা ইমোশনাল হয়ে যায়। তো রাতের বেলা জ্যাক ইউনজিকে রেস্টুরেন্ট থেকে খাইয়ে নিয়ে সেই বিল্ডিং এর সামনে দিয়ে ফিরছিল যে বিল্ডিং এ গত রাতে জ্যাকের সাথে কিডন্যাপারদের মারামারি হয়েছিল। ও জ্যাক একটা ছেলেকে খুন করেছিল। একটা পুলিশ এসে জ্যাককে থামায়। জ্যাক বলে কোনো প্রবলেম? এখানে গত রাতে একটা ছেলে খুন হয়েছে, তো আমি কি করতে পারি? না এমনি জিজ্ঞাসাবাদ করছি। আপনি কি এই রাস্তায় নিয়মিত আসা যাওয়া করেন? না মাঝে মাঝে। ঠিক আছে, সময় দেওয়ার জন্য ধন্যবাদ, এখন যেতে পারেন। এটা শুনে জ্যাক চলে যেতে থাকে ও লুকিং গ্লাসে দেখে পুলিশটি চেয়ে আছে। রাতে বাসায় ফিরে জ্যাক নর্মাল ভাবে ঘুমিয়ে পড়লে সকালবেলা কলিং বেল বাজতে থাকে। জ্যাক ডোর ক্যামেরা দেখে রাতের সেই পুলিশটি এসেছে। এটা দেখে জ্যাক ইউনজিকে উপরতলায় পাঠিয়ে দেয়। এরপর পুলিশটিকে ভিতরে এনে বাগানে বসে বলে কি মনে করে এসেছেন? পুলিশটি তখন একটা সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে এই ফুটেজটি ঘটনার মাত্র 30 মিনিট আগের। ওই সময় আপনি ওই বিল্ডিং এর সামনে দিয়ে যাচ্ছেন। তো ওই রাস্তা দিয়ে যেতে কি নিষেধ আছে নাকি? না তা নেই, বাট আমি যতদূর জেনেছি আপনার কোনো বাচ্চা নেই। তাহলে আপনার সাথে গাড়িতে ওই বাচ্চাটি কে ছিল? জ্যাক বলে সে আমার বউয়ের বান্ধবীর মেয়ে, এখানে ছুটি কাটাতে এসেছে। পুলিশটি তখন ইউনজির সাথে কথা বলতে চাইলে জ্যাক বাধা দিয়ে বলে তার জড়িত থাকার প্রমাণ ছাড়া জিজ্ঞাসাবাদ করতে পারবেন না। এটা শুনে পুলিশটি উপরতলার দিকে তাকালে দেখে ইউনজি লুকিয়ে দেখতেছে। পুলিশটি হাই দিলে ইউনজি ভয়ে ভিতরে দৌড়ে চলে যায়। তো পুলিশটি চলে গেলে জ্যাক ইউনজির রুমে এসে বলে এসব নিয়ে টেনশন করো না, আসো খাবার খাই। এই বলে জ্যাক যেতে ধরলে ইউনজি জ্যাকের হাতটা আলতো করে ধরেও বলে আঙ্কেল আমার পাশে একটু বসবেন। তখন জ্যাক থমকে যায় ও আমাদেরকে বলে একবার এক মেয়ে নিজেকেই মারার জন্য আমাকে হায়ার করেছিল। হয়তো সে লাইফ থেকে বড় কিছু একটা হারিয়ে ফেলেছিল, নয়তো তার কোথাও আশ্রয় নেওয়ার ঠিকানা ছিল না। আমি মেয়েটির শেষ ইচ্ছা জানতে চাইলে মেয়েটি বলেছিল সে কষ্ট না পেয়ে মরতে চায়। সে চায় আমি তাকে একটু বুকে জড়িয়ে ধরি। আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম ও আলতো করে তার কাঁধে হাত রাখলাম। তখন সে পরম এক ভালোবাসায় আমার হাতটা স্পর্শ করলো ও খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি তাকে হত্যার সময় তার বুকের ভিতরে থাকা সেই কষ্টটা ফিল করতে চাইছিলাম না, যেটা তখন সে ফিল করছিল, কিন্তু আমি সেটা পারলাম না। তার কষ্টটা আমি ফিল করলাম ও কানের পাশে মৃদু স্বরে সরি বললাম। তখন সেই মেয়েটি আমাকে ভালোবাসার স্পর্শে আলতো করে ছুঁয়ে সান্ত্বনা দিল ও বলল এই মুহূর্তটা কখনো যেন ভুলো না, সারা জীবন মনে রেখো।
কিন্তু তার এই কথার পিছনের কারণটা কি ছিল আজও আমার অজানা। আজও তার সেই ভালোবাসার স্পর্শটা আমাকে তাড়া করে বেড়াই। সিন বর্তমানে আসতেই ইউনজির ফোনে তার সেই বান্ধবী হাইজুর কল আসে। ইউনজি কল রিসিভ করলে দেখে ওপাশে সেই মেয়ে দালালটি কথা বলছে। সে বলে, তোর বান্ধবীকে বাঁচাতে চাস তো এক্ষুনি আমার কাছে চলে আয়। জ্যাক ফোনটা নিয়ে বলে, কি বলবি আমাকে বল। মেয়েটি বলে, যে চাকু দিয়ে ছেলেটিকে খুন করেছিস সেই চাকুতে তোর ফিঙ্গারপ্রিন্ট আছে, আর সেই চাকুটা এখন আমার কাছে আছে, তাই চুপচাপ এখানে চলে আয়, নয়তো এটা পুলিশকে দিয়ে দিব। জ্যাক বলে, কোথায় আসবে বল। মেয়েটি বলে, হংজিক রেল স্টেশনের পাশে এসে আমাকে কল করিস, তখন জানাবো কোথায় আসতে হবে। আর হ্যাঁ, ওই ছেলেকে বলে দে ওর পার্স থেকে সকল ডলার উড়িয়ে ফেলেছে। এই বলে মেয়েটি কলটা কেটে দেয়। ব্যাস, সিন কাট হলে দেখি জ্যাক হাতিয়ার রেডি করছে। ইউনজি বলে, আমিও তোমার সাথে যাব। কিন্তু জ্যাক ইউনজিকে একটা ব্রেসলেট দিয়ে বলে, বাসাতেই থাকো, আর হ্যাঁ, এটা সবসময় পরে থাকবে। এই বলে জ্যাক বেরিয়ে পড়ে। ও কোনো রেল স্টেশন নয়, সোজা সেই দালাল মেয়েটির লোকেশন বের করে মেয়েটি যেখানে আছে সোজা সেখানে যেতে থাকে। পার্সের লোকেশন কিভাবে পেলো? ওই যে ইউনজির পার্স ওর কাছে আছে, আর সেই পার্সে তো লোকেশন ট্র্যাকার আছে। তো জ্যাক এসে কোনো কথা নেই সোজা সেই বিল্ডিং এ ঢুকে পড়ে যেখানে এই নারী পাচার গ্যাংয়ের গোপন অফিস। তো জ্যাক অফিসে ঢুকলে দেখে এজেন্ট লিডার ফোনে কার সাথে জানি কথা বলতেছে। লোকটি জ্যাককে এখানে দেখে ভাবে এটা নিশ্চয়ই কোনো কাস্টমার। এর মাঝেই নিঞ্জু নামের সেই মেয়ে দালালটি বের হয়ে জ্যাককে দেখে তো রীতিমতো শক। এদিকে লোকটি জ্যাককে বলে, এ তুই কে, আর এখানে কেন এসেছিস? জ্যাক বলে, টেনশন নিস না, আমি তোর কাছে আসিনি, আমি এর কাছে এসেছি। এই বলে জ্যাক নিঞ্জুর দিকে এগোতে থাকলে লোকটি তার বডি বিল্ডারকে বলে, তাকিয়ে দেখছিস কি, মার শালাকে। বডি বিল্ডারটি তখন সেই অস্থির একটা ভাব নিয়ে এসে জ্যাককে মারতে ধরলে তো বডি বিল্ডারকে মেরে শুয়ে দিলে লোকটি হেসে দিয়ে বলে, কি ভাবছিস এসব করে হাইজুকে উদ্ধার করে নিয়ে যাবি? সম্ভব না। জ্যাক বলে, আমার যে চাকুটা এখানে আছে সেটা ফেরত দে। নিঞ্জু বলে, কিছুতেই পাবি না। এটা শুনে জ্যাক একটা বোতল নিয়ে সেই বডি বিল্ডারের মাথায় ঝ্যাম করে মেরে দেয়। এরপর জ্যাক চাকু কোথায় এটা বলতে থাকে, আর সেই বডি বিল্ডারের উপর একের পর এক হিংস্রতা দেখাতে থাকে। একটা সময় এজেন্ট লিডারটি বাধ্য হয়ে চাকুটা ছুঁড়ে মারলে জ্যাক নিচু হয়ে সেটা নিতেই লোকটি জ্যাকের দিকে পিস্তল তাক করে। ব্যাস। তো অফিসে ঢুকতেই যে লোকটির সাথে জ্যাকের দেখা হয়েছিল সেটা ছিল লেভেল 1 লিডার, এবং শেষে যাকে আহত করে জ্যাক চলে যাচ্ছে এটা লেভেল 2 লিডার। আর এই লিডার যেভাবে জ্যাকের চলে যাওয়াটা দেখতেছে তাতে বোঝা যাচ্ছে ঝামেলা শেষ না, সবে শুরু, জাস্ট ওয়েট অ্যান্ড সি। তো জ্যাক বাসায় ফিরলে দেখে তার বাসার সামনে বাইকের চাকার দাগ। বাসার ভিতরে ঢুকলে দেখে অনেক লোকের রক্তমাখা পায়ের ছাপ, মানে গুন্ডাদের গ্যাং এসে ইউনজিকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এটা দেখে জ্যাকের তো রক্ত মাথায় ওঠে। ব্যাস, সে তার একটা পিস্তল রেডি করে ওই ইউনজির হাতে যে ব্রেসলেট ছিল সেটার সাহায্যে ইউনজির লোকেশনটা দেখে নেয়। এরপর বাইক নিয়ে সোজা সেই লোকেশন মতো একটা বিল্ডিং এর সামনে চলে আসে। এরপর যা হয় অরিজিনাল সিনে দেখুন। 몸매 죽인다 이씨. 아좀 가만 있어봐 이씨. তো জ্যাক মেয়েটিকে বলে, ইউনজি কোথায় তুমি জানো? মেয়েটি কিছু না বলে হাউমাউ করে কেঁদে যাচ্ছে। সিন সেই মেয়ে দালাল নিঞ্জুর কাছে আসতে দেখি জ্যাকের উপস্থিতি টের পেয়ে সে বিল্ডিং থেকে বের হয়ে দৌড়ে পালাচ্ছে। নিঞ্জুকে পিক আপ করার জন্য গুন্ডাদের একটি গাড়ি এসে সামনে থামে, যে গাড়িতে ইউনজি আছে। বাট জ্যাক পিছন থেকে এসে নিঞ্জুকে খপ করে ধরে ফেলে দিলে গুন্ডারা ইউনজিকে নিয়ে পালিয়ে যায়, আর নিঞ্জু ইউনজির ব্রেসলেটটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে, আমি জানি এটা ইউজ করে তুই লোকেশন বের করবি, তাই এটা ইউনজির থেকে খুলে নিয়েছি। এখন তুই আমাকে মারিস তো ওর লোকেশন তো পাবি না, ওকে মৃত পাবি। সিন কাট হলে দেখি জ্যাক নিনজাকে তুলে নিয়ে এসেছে এবং মেরে ফেলার জন্য হাত পা বেঁধে ফেলেছে। ব্যাস, নিনজা ভয়ে গড়গড় করে বলতে শুরু করে। সে বলতে থাকে কিভাবে এরা মেয়েদেরকে কালেক্ট করে মোটা টাকার বিনিময়ে কোটিপতি ছেলেদেরকে সাপ্লাই করে। জ্যাক বলে, তোরা ইউনজিকেই কেন টার্গেট করলি? সে তো বাহিরে তেমন চলাফেরা করে না যে তোদের নজরে পড়বে। নিঞ্জু বলে, ওকে একজন সিলেক্ট করেছে। সিলেক্ট করেছে? কে সে? নিঞ্জু রেগে মেগে বলে, তুই নিজেই গিয়ে খোঁজ লাগা না, আমাকে কেন জিজ্ঞেস করছিস? এটা শুনে জ্যাক কিছুক্ষণ চুপ থেকে রিল্যাক্স মুডে নিঞ্জুর পায়ে হাত রাখলে নিঞ্জু হেসে দেয় ও বলে, শালা সকল পুরুষই একরকম, শুধু মেয়েদের শরীর চাই। কিন্তু গেল। জ্যাক শরীরের লোভে নয়, শরীর কাটতে হাত দিয়েছিল। জ্যাক বলে, তোর আন্দাজও নেই আমি কতটা ভয়ঙ্কর, তাই সোজা সোজা বল ইউনজি কোথায়? নিঞ্জু বলে, ডন্টেল পাপাতে।
এটা কি কোনো ক্লাব না এটা মর্টেল ওয়ানজোতে গলফ কোর্টের নিকটে। জ্যাক বলে ইউনজিকে কে সিলেক্ট করেছিল। নিঞ্জু বলে আমি সত্যি এটা জানি না, আমার বস জানে। তোর বস কে? মিস্টার স্পোর্টি? হ্যাঁ হ্যাঁ। এবার জ্যাক টাকাটা বের করে নেয় ও বলে এখানে পুলিশ আসলে বলিস যেন তোকে আগে হসপিটালে নিয়ে যায়। সিন কাট হলে দেখি জ্যাক নিজেই 999-এ কল করে পুলিশ ডেকেছে এবং এটা সেই ওই আগের পুলিশটাই এসেছে। আর ওদিকে জ্যাক রকেটের গতিতে বাইক টেনে সেই মডেলের দিকে যাচ্ছে। তো জ্যাক সেই ডটেল পাপা মডেলের সামনে পৌঁছায় আর ওদিকে পুলিশ নিঞ্জুর রুমে পৌঁছালে নিঞ্জুর এই অবস্থা দেখে শক খেয়ে যায়। এদিকে জ্যাক সেই মডেলের ভিতরে ঢুকে পড়ে। তো সর্বশেষ বেঁচে থাকা 3জন ছেলে পালিয়ে যেতে ধরলে জ্যাক পিছন থেকে ফাঁকা গুলি করে থামায়। 3জনই সারেন্ডার হয়ে দাঁড়িয়ে ভয়ে কাঁপতে থাকলে জ্যাক বলে মেয়েটি কোথায়। কেউ কোনো জবাব না দিলে ধ্যাম করে একজনকে গুলি করে বলে যে সত্য বলবে সে বেঁচে থাকবে। তখন দ্বিতীয়জন বলে ভাই আমি সত্যি জানি না মা কসম। ধ্যাম করে একেও গুলি করে দেয়। তখন তৃতীয়জন ভয়ের ঠালে এসে জ্যাকের পায়ের কাছে মাথা নত করে ও বলে সত্যি ভাই আমিও জানি না, তবে প্লিজ আমাকে মারিস না। জ্যাক ধ্যাম করে ফাঁকা গুলি করলে ছেলেটি বলে আমি জানি না, তবে এটা জানি যে কে জানে। বল কে জানে? আমাদের ম্যানেজার। এই ম্যানেজারটা কে? নাম জানি না, তবে ওর লম্বা লম্বা দড়ির মতো চুল। কিন্তু ওই হারামি অনেক জিদ্দি, ও কিছুতেই মুখ খুলবে না। আমাকে ছেড়ে দে, আমি তথ্য বের করে দিব। ঠিক তখনই একজনের লাশ বিল্ডিং এর উপর থেকে পড়ে। জ্যাক লাশটির মাথায় দড়ির মতো চুল দেখে বলে এটাই কি সেই ম্যানেজার? ছেলেটি হ্যাঁ বলতেই এই গেল। তো এই ম্যানেজারকে কে মারলো সেটা বোঝার জন্য জ্যাক বিল্ডিং এর দিকে তাকাতেই চাকু হাতে একজন বেরিয়ে আসে, মানে এই লোকটি মেরেছে। তো লোকটি জ্যাককে বলে তুমি কি জানো আমি কিন্তু একমাত্র ব্যক্তি যে ওই মেয়েটির খোঁজ জানি। এই বলে লোকটি নিজেই নিজেকে শেষ করার ভয় দেখাতে থাকে। জ্যাক বলে মেয়েটি কোথায়? লোকটি বলে তোমার কারণে আমার বসের অনেক ক্ষতি হয়েছে, তাই আমার বসের অনেক মেয়ে লাগবে, এমনকি সেই মেয়েকেও যাকে তুমি খুঁজতেছো। জ্যাক বলে তুমি যদি মারা যাও তাহলে আমি ইউনজিকে খুঁজে পাবো না, তাই জীবিত থেকো। লোকটি বলে আমার কথা বাদ দাও, তুমি কি এখান থেকে জীবিত ফিরতে পারবে? যদি পারো তো মেয়েটিকে উদ্ধার করে নিও। ডোঙ্গি পোর্ট কার্গো টার্মিনাল সকাল 8টায় আইরিনা জাহাজে করে মেয়েটিকে রাশিয়া পাচার করা হবে। যদি বেঁচে ফিরিস তো মেয়েটিকে বাঁচিয়ে নিস। এই বলে লোকটি ধীরে ধীরে জ্যাকের কাছে এসে হামলা করে বসে। জ্যাক নিজেকে বাঁচিয়ে নেয়, বাট সোজা পালিয়ে না গিয়ে কেন জানি এদের বিল্ডিং এর ভিতরের দিকেই দৌড় দেয়। লোকটি তখন অবাক হয়ে জ্যাকের পিছন পিছন ধাওয়া শুরু করলে তো জ্যাক বিল্ডিং থেকে লাফ দিলে বিল্ডিং এর নিচে পার্ক করা গাড়ির উপরে পড়ে যায়। সিনটা মনে রাখবেন, সামনে কাজে আসবে। তো জ্যাক উঠে দাঁড়াতে ধরতেই সেখানে সেই পুলিশটি চলে আসে ও পিস্তল তাক করে বলে হাত উপরে তুলে সারেন্ডার করো। জ্যাক হাত তুললে পুলিশটি কাছে আসতে আসতে বলে তুই এই অ্যাপার্টমেন্টের মেয়েটিকেও মেরে ফেলেছিস, আমার কাছে সকল প্রমাণ একত্র হয়েছে, তুই আর আমার হাত থেকে রক্ষা পাবি না। জ্যাক বলে আমি একটা মেয়েকে খুঁজতেছি, ওকে আগে পাই, এরপর বসে আলাপ করা যাবে। কোন মেয়ে? তুই আমাকে বোকা বানাচ্ছিস। এই বলে পুলিশটি জ্যাককে গ্রেফতার করতে ধরতেই 이거 아주 위험한 새끼네. জ্যাক এবার পুলিশটিকেই পিস্তল তাক করে বলে চুপচাপ গাড়িতে বস। এরপর দেখি জ্যাক পুলিশটিকে হ্যান্ডকাপ লাগিয়ে গাড়িতে তুলে নিয়ে সেই কার্গো টার্মিনালের দিকে রওনা দিয়েছে। তো যেতে যেতে পথের মাঝে পুলিশটি বলে আচ্ছা তুমি কি সত্যি সত্যি কোনো মেয়েকে খুঁজতেছো? জ্যাক কোনো জবাব দেওয়ার মুডে নেই। সে সোজা সেই কার্গো টার্মিনালে চলে আসতে দূর থেকে দেখে তো জ্যাক অবশেষে একটা গাড়ির ভিতরে ইউনজিকে দেখতে পেলে 뭐하는 거야 지금?
দালালকে একটা লাথি মেরে বলে ইউনজিকে কে সিলেক্ট করেছিল, কিন্তু দালালটি মুখ না খুললে গেল। পুলিশটি জ্যাকের এমন ভয়ঙ্কর রূপ দেখে তো রীতিমতো অবাক। তো জ্যাক এই দালালটির পকেট সার্চ করে একটা মোবাইল বের করে। এরপর জ্যাক সেই মোবাইলের ডায়াল লিস্টে থাকা নাম্বারে কল করলে দেখি পুলিশটির ফোনে কল এসেছে। তো জ্যাক গাড়িতে ঢুকে পুলিশটিকে বলে, শালা ঘুষখোর, তোকে যে বাল ছিল সে তো মরে গেল, এখন তোর বিরুদ্ধে প্রমাণস্বরূপ আমার কাছে এই মোবাইলটাও আছে, এখন তোর সাথে কি করবো বল, তবে তুই চাস তোর নতুন মালিক আমি হতে পারি। এমন সময় পুলিশ ফোর্স সেখানে চলে আসতেছে। এটা দেখে জ্যাক বলে, এ যাবৎ যা ঘটেছে সেগুলো থেকে আমাকে বাঁচিয়ে নিস এবং আগামীতেও আমি যাদেরকে মারবো সেই প্রমাণগুলো নষ্ট করে দিস, বিনিময়ে আমি তোকে বাঁচাবো। তো পুলিশ টিম আসলে জ্যাক ভিকটিম সাজার অভিনয় করে আহতের ভান ধরে চলে যাচ্ছে। তখন পুলিশটি কাছে এসে কানের কাছে বলে, খুব শীঘ্রই তোর সাথে দেখা হবে। তো উদ্ধারকর্মীরা জ্যাককে হসপিটালে নিয়ে যায় আর সিন কাট হয়ে হসপিটালে চলে আসে। আমরা দেখি ইউনি যেহেতু সত্যি সত্যি আহত হয়েছিল তাই সে এখনো পুরোপুরি সুস্থ হয়নি, বাট জ্যাক নর্মাল হয়ে গেছে। ইউনি উঠে বসে বলে, আজকে কি বার? জ্যাক বলে, মঙ্গলবার। তুমি 2 দিন হচ্ছে এখানে আছো, একটুর মাঝে পুলিশ আসবে, তুমি সবকিছু সত্য সত্য বলে দিও। সবকিছু? হ্যাঁ সবকিছু। এই বলে জ্যাক উঠে তার কেবিনে যেতে ধরলে ইউনজি বলে, প্লিজ এখানে একটু থাকেন না। কিন্তু জ্যাক থাকতে না চাইলে ইউনজি ইমোশনাল স্বরে বলে, আমি একাকিত্বকে খুব ভয় পাই। এটা শুনে জ্যাক থমকে যায় ও ইমোশনাল হয়ে ইউনজির পাশে এসে বসে পড়ে। সিন একটু পর হসপিটালের নিচে আসতে দেখি জ্যাক একা বাহিরে দাঁড়িয়ে থেকে বৃষ্টি উপভোগ করছে। এমন সময় পুলিশটি ইউনজিকে জিজ্ঞাসাবাদ করে জ্যাকের কাছে এসে বলে, ভালো আছো? জ্যাক বলে, প্রমাণ সব মিটিয়ে দিয়েছো? হ্যাঁ দিয়েছি, কিছু বাকি আছে, টেনশন করো না, সেগুলোও সামলে নিব। তুমি কিভাবে জানলে যে আমি মিস্টার স্পটির সাথে জড়িত? জ্যাক বলে, তোমার কারের ডিক্কিতে থাকা নিঞ্জুর লাশ দেখে। তুমি চাইতে না যে কোনো পুলিশ নিঞ্জুকে জিজ্ঞাসাবাদ করুক, তাই তুমি নিঞ্জুকে মেরে তোমার কারের ডিক্কিতে তুলে এনেছিলে। কিন্তু তুমি লাশটি নিয়ে মর্টেল কেন আসবে এটা ভাবনার বিষয় ছিল। আসলে মর্টেলের পিছনে ময়লা জ্বালানোর ব্যবস্থা ছিল আর তুমি সেখানে প্রমাণ জ্বালিয়ে দিলে। এসব শুনে পুলিশটি টেনশনে পড়ে গেলে জ্যাক বলে, ভয় পেও না, চলো ডিলে আসি, বলো কত টাকা চাও মিটমাট হওয়ার জন্য। পুলিশটি হেসে দিয়ে বলে, কত দিতে পারবে? জ্যাক বলে, যত চাও ততই দিব, তবে আর একটা কাজ করে দিতে হবে। বলো কি কাজ? জ্যাক বলে, আমি জানতে চাই ইউনজিকে কে সিলেক্ট করেছিল। পুলিশটি বলে, আমি বেশি কিছু জানি না, শুধু এটা জানি এটার পিছনে একটা রাশিয়ান মাফিয়ার হাত আছে আর তাই এটা আমার আয়ত্তের বাহিরে। জ্যাক বলে, যেভাবেই হোক এই তথ্যটাও দিবে তবেই মিটমাট হবো। এই বলে জ্যাক চলে যায় আর সিন কাট হয়ে চলে আসে জংশু নামের এক বন্দুক আমদানিকারী ব্যক্তির কাছে। জংশু 6 বছর পর জ্যাককে দেখে অবাক হয়েও বলে, হঠাৎ এত বছর পর কি মনে করে? সিন কাট হলে দেখি জ্যাক জংশুকে বলতেছে, আমি লাইসেন্স ছাড়া একটা মাল চাই। কেন? এটা জেনে তুমি কি করবে? ঠিক আছে, তো কোন মডেল? M200, আর হ্যাঁ সাইলেন্সার সহ। এটা শুনে জংশু অবাক হয়ে জ্যাকের দিকে তাকায়। সিন কাট হয়ে জ্যাকের বউ কিমের কাছে আসলে দেখি কিমও তার বান্ধবী মানে ইউনজির মা ক্লাব থেকে হোটেলে ফিরতেছে। কিন্তু কিম জ্যাককে ফোন করে বলে, জানো আজকে না ডান্স ক্লাবে গিয়েছিলাম, খুব নেচেছি, জানো ছেলেরা না আমার দিকেই তাকিয়েছিল। জ্যাক দুষ্টামো করে বলে, কেন ক্লাবে কি আর মেয়ে ছিল না? কিমও দুষ্টামো করে বলে, তোমার আন্দাজও নেই আমি কত হট। তো দুষ্টামো শেষে কিম বলে, আচ্ছা মেয়েটি কেমন আছে? জ্যাক বলে, কে? ইউনজি? হ্যাঁ ভালো আছে। তোমার স্বর এমন লাগছে কেন, কোনো সমস্যা? আরে না, কি সমস্যা হবে, ও একদম সহি সালামতে আছে। কথা শেষ করতে ইউনজি বলে, এটা কি আপনার বউ ছিল? হ্যাঁ। তাহলে আমি আন্দাজ করতে পারছি আপনার মাথায় এখন এটাই চলবে যে আমি 1 সপ্তাহের মাঝে পুরো সুস্থ হব কিনা, কি ঠিক বলেছি? জ্যাক কোনো জবাব না দিলে ইউনজি বলে, আমি শিওর আপনি আপনার বউকে প্রচুর ভয় পান। জ্যাক বলে, হ্যাঁ ভয় পাই ওকে হারানোর। এটা শুনে ইউনজি থ মেরে যায়। একটু পর পুলিশটি জ্যাককে কল করলে জ্যাক বলে, তথ্যটা পেলে? রাশিয়ান মাফিয়ার তরফ থেকে ইউনজির জন্য রিকোয়েস্ট এসেছিল। জ্যাক বলে, রাশিয়ান গ্যাং ইউনজিকেই কেন চাই জানি না, তবে এটা জেনেছি ইউনজিকে রাশিয়া পাচার করতে পারলে ওকে পার্ক ইউনজু নামের একজন রিসিভ করতো। পার্ক ইউনজু এ আবার কে? আমাকে ওর ফটো দাও তো। সিন তখন কাট হয়ে সেই পার্ক ইউনজুর কাছে আসে। 윤재 지목한 놈이 누구야? বল ইউনজিকে কে সিলেক্ট করেছিল? সব সোজা সোজা বল, নয়তো মরবি। এমন সময় পার্কের ফোনে একটা মেসেজ ও কল আসে। জ্যাক বলে, কল রিসিভ করে লাউড স্পিকারে দে। পার্ক কথা মতো সেটাই করলে জ্যাক শুনে ও পাশে থাকা একটা মেয়ে বলতেছে, মেয়েগুলো রেডি আছে তো পুরনো কাস্টমারের নাইট পার্টির জন্য? হ্যাঁ। পার্ক হ্যাঁ বললে মেয়েটি বলে, মেসেজটা চেক করিস। এই বলে কল কেটে দিলে জ্যাক পার্ককে বলে, এই পুরনো কাস্টমারটাকে? পার্ক বলে, বললে লাভ কি, বললেও তুমি তো আমাকে মেরেই ফেলবে। জ্যাক পার্কের কপালে বন্দুক ধরে বলে, বাঁচার জন্য কোনো চান্স মিস করতে নেই, হতেও তো পারে। বলার পর তোকে না মেরে ছেড়ে দিলাম। এবার পার্ক মুখ খুলেও বলে, আমি জাস্ট এতটুকু জানি যে লোকটি একজন জাজ। আমি 10 বছর থেকে ওর জন্য মেয়ে সাপ্লাই করে যাচ্ছি, কিন্তু আজ পর্যন্ত ওর ফেস দেখিনি। জ্যাক পার্কের মোবাইলের স্ক্রিনে সেই মেসেজটি দেখে বলে, KH গ্যাপ ইউন 25 এর মানে কি?
পার্ক হেসে দিয়ে বলে কেইচ মানে কোরিয়ান হাই স্কুল, বাকিগুলো তারিখ এবং লোকেশন। জ্যাক বলে না থামে বলতে থাক। পার্ক বলে আমরা কোরিয়ান মেয়েদেরকে কালেক্ট করে মামা পিককে সাপ্লাই দেই, এরপর মামা পিক জাজের পছন্দ মতো মেয়েদেরকে সাজিয়ে রাশিয়া পাঠাই। কিন্তু আজকাল জাজ কোরিয়ান মেয়েদেরকে তেমন পছন্দ করছে না, তাই সে রাশিয়ান মাফিয়াদের থেকে মেয়ে সাপ্লাই নিচ্ছে। এই রাশিয়ান মাফিয়াদের মাঝে থেকেই একজন লোক জাজের বডিগার্ড। বলতে থাক। থামলি কেন? শেষ তো, এর বেশি আর জানি না। এটা বলতে এই গেল। তো জ্যাক তার পরিচিত একটা পরিষ্কার কর্মীকে ফোন করে ডেকে এনে এখান থেকে লাশগুলোকে গায়েব করায় ও তাকে বলে সামনের আর একদিন তোমাকে এই কাজটা করতে হবে। লাশের স্তূপ হতে চলেছে, 3 গুণ বেশি পেমেন্ট দেব, বলো রাজি? লোকটি 4 গুণ চাইলে জ্যাক বলে ওকে ডিল ডান, খুব শীঘ্রই তোমাকে কল করে ডেকে নিব। এই বলে জ্যাক সোজা চলে আসে সেই বন্দুক সাপ্লাইকারীর কাছে। তো জ্যাক তার সেই অর্ডার করা বন্দুক নিয়ে একটা টেস্ট শুট করে আর সিন চলে আসে হসপিটালে। আমরা দেখি ইউনজি ঘুমাচ্ছে আর জ্যাক দাঁড়িয়ে ইউনজিকে চেয়ে চেয়ে দেখতেছে। তো জ্যাক এবার পুলিশটিকে ফোন করে আরো কোনো তথ্য পেল কিনা জানতে চাইলে পুলিশটি বলে আর একটা তথ্য পেয়েছি, সেটা হলো ইউনজির মা ইউনজির আপন মা নয়, সে সৎ মা। 3 বছর আগে ইউনজির বাবা মারা যায়, এরপর থেকে ইউনজি তার সৎ মায়ের সাথে আছে। আর হ্যাঁ, তুমি যে জাজের ব্যাপারে তথ্য চেয়েছো, সে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের চিফ জাস্টিস। সে অনেক টাকাওয়ালা ও প্রভাবশালী, সাথে ওর রাজনৈতিক ক্ষমতাও অনেক শক্তিশালী। এসব শুনে জ্যাক বলে তোমাকে আমার একটা হেল্প করতে হবে, কিন্তু হেল্পটা কি সেটাই রহস্য হয়ে থেকে যায়। আর সিন কাট হলে দেখি জ্যাক এই রাতের বেলা কোথায় জানি রওনা দিয়েছে। সিন আবার কাট হয়ে একটু পর একটা বিলাসবহুল এরিয়াতে আসতে দেখি এখানে থাকা একটা সুইমিং পুলে শত শত মেয়ে মাস্তি করতেছে। হঠাৎ একটা বুলেট এসে এখানকার একটা সিকিউরিটির বুকে লাগে আর আমরা দেখি দূর থেকে জ্যাক এই শুটটা করেছে। এরপর যা যা হয় অরিজিনাল সিনেই দেখতে থাকুন। Boris. তো এখানে জ্যাককে বেকআপ দিতে যখন সেই পুলিশটি বের হয় তখন আমরা বুঝতে পারি জ্যাক তাহলে এই হেল্পটাই চেয়েছিল। তো প্ল্যান মতো পুলিশটি জ্যাকের পক্ষ হয়ে জাজের লোকগুলোকে মেরে মুড়ে জাজের দিকে এগোচ্ছে। হঠাৎ দুম করে পুলিশটি পার্টি বদলে নেয় ও জাজের পক্ষ হয়ে জ্যাককেই বন্দুক তাক করে সারেন্ডার করতে বলে। 총 내려 이 새끼야. তো জ্যাককে এইভাবে সেই জাজের সামনে নিয়ে আসা হলে জ্যাক বলে ও তুমি সেই ব্যক্তি যে ইউনজিকে সিলেক্ট করেছিল। জাজ উঠে এসে হাত এগিয়ে দিয়ে বলে হাই, আমি কিম জুং। জ্যাক হাত মেলালে জাজ গিয়ে আবার বসে পড়ে ও জ্যাককে মেরে ফেলার জন্য পুলিশটিকে নির্দেশ দেয়। তখন পুলিশটি বলে টেনশন করবেন না, একে মেরে এমন ভাবে গুম করব যে কেউ সারা জীবনেও এর খোঁজ পাবে না। এই বলে পুলিশটি জ্যাককে নিয়ে যেতে ধরলে জ্যাক যাওয়ার সময় একটা তুড়ি মেরে রিল্যাক্সে চলে যায়। তো পুলিশটি জ্যাককে বন্দুক তাক করে নিয়ে যেতে থাকলে জ্যাক বলে তুমি তো জানো তোমার বিরুদ্ধে আমার কাছে অনেক প্রমাণ আছে। পুলিশটি বলে এসব নিয়ে আমার আর টেনশন নেই, জাজ আমার জামিন করে দিবে। এই বলে পুলিশটি জ্যাককে নিয়ে যাচ্ছে। হঠাৎ তো জ্যাক পুলিশটির দিকে বন্দুক তাক করে বলে জানিস তুই যখন পার্টি বদলে নিয়ে আমাকে গ্রেফতার করলি তখন আমি বাঁচার চেষ্টা কেন করিনি? কারণ আমি জাজ অবধি পৌঁছাতে চেয়েছিলাম আর এখন জাজকে পেয়ে গেছি। এই বলেই
তো জাজ এদিকে গোসল টোসল করে পুরো একদম ফুরফুরা মুড়ে রুমে ঢুকতেই জ্যাককে দেখে থমকে যায়। জ্যাক বলে কাপড় পরে রেডি হও। জাজ অবাক হয়ে বাহিরে উকি মারতে থাকলে জ্যাক বলে উকি মেরে লাভ নেই, কেউ বেঁচে নেই। এটা শুনে জাজ চুপচাপ কাপড় পরতে থাকে ও বলে আমি সুপ্রিম কোর্টের জাজ হতে যাচ্ছি, তাই আমার সাথে বন্ধুত্ব রাখো তো তোমার অনেক ফায়দা হবে। এই যাবত যা যা করেছো এগুলো থেকেও মুক্তি পাবে এবং আগামীতেও যা যা করবে সেগুলো থেকেও। জ্যাক বলে ইউনজিকে কে সিলেক্ট করেছিল। জাজ বলে আমি করিনি, ওর সৎ মা নিজেই নারী সাপ্লাই চক্রের সদস্য, আর টাকার লোভে ওর মা নিজেই আমাকে ইউনজির অফার দিয়েছে, ওর মা নিজেই ওর দালাল। এসব শুনে জ্যাক যেন পুরো পাথর হয়ে আছে। জাজ বলে সব দোষ ওর মায়ের উপর দিয়ে এই কেসটা ক্লোজ করে দিব, কি বলো? জ্যাক হুঁশে ফিরলে টেবিলের উপরে রাখা তার বন্দুকটা নিয়ে হাসতে থাকে, সেটা দেখে জাজও হাসতে থাকে। খতম, পুরো গ্যাংয়ের 14 গোষ্ঠী পর্যন্ত খতম। তো সিন এখান থেকে চলে আসে সেই সমুদ্র সৈকতে, যেখানে জ্যাকের বউ কিম তার বান্ধবীর সাথে মানে ইউনজির মায়ের সাথে ঘুরতে এসেছে। তো ইউনজির মা কিমকে বলে তুমি বসো, আমি একটু ওয়াশরুম থেকে আসি। এই বলে সে ওয়াশরুমে না গিয়ে লুকিয়ে তাড়াহুড়ো করে এসে তার গাড়িতে বসতেই তার ফোনে জাজের নাম্বার থেকে কল আসে। সে কলটা রিসিভ করেই মিষ্টি স্বরে বলে হে বেবি, এবার একটু গড়বড় হয়ে গেছে, প্লিজ মাফ করে দাও, আমি তোমাকে আরো মেয়ে পাঠাচ্ছি। গাড়ির পিছন থেকে জ্যাক বলে ওঠে ইউনজি তোমার আপন মেয়ে না তাই না? ইউনজির মা পিছনে তাকালে বুঝতে পারে জাজের ফোন জ্যাকের কাছেই। জ্যাক বলে তুমি আমার সম্পর্কে কতটা জানতে? আর হ্যাঁ, আমি আমার বউয়ের ব্যাপারে খুব সেনসিটিভ। এবার বলো তুমি আমার বউয়ের সাথে কেন মিশেছ? ইউনজির মা বলে আমি শুনেছিলাম ওর স্বামী অনেক টাকাওয়ালা লোক। জ্যাক বলে আর এটা শুনেই তুমি তোমার মেয়েকে আমার কাছে পাঠিয়েছো টাকার লোভে? একবারও খোঁজ করে দেখোনি আমি অতীতে কি ছিলাম? ইউনজির মা চুপ করে থাকে। জ্যাক বন্দুক ধরে বলে আমি যেখানে যেতে বলি চুপচাপ সেখানে চলো। ব্যাস, গাড়ি চলতে শুরু করে। তো গাড়িটা নিরিবিলি একটা জায়গায় এসে পৌঁছালে জ্যাক বলে গাড়ি এখানেই থামাও। ইউনজির মা গাড়িটা থামাতেই এই গেল। এরপর জ্যাক বলে কোনো মেয়েই এমন মা ডিজার্ভ করে না। এই বলে জ্যাক গাড়ি থেকে বেরিয়ে পড়ে। তো জ্যাকের বউ কিম সমুদ্রের তীরে দাঁড়িয়ে অনেকগুলো ফটো তুলে জ্যাককে সেন্ড করতেই জ্যাক পাশে এসে দাঁড়াইও বলে তুমি অনেক ভালো ফটোগ্রাফার হতে পারো। কিম জ্যাককে এখানে দেখে সারপ্রাইজ হয়ে চেয়ে থাকলে জ্যাক বলে আমি ওয়াদা পূরণ করেছি। এটা শুনে কিম অপর পাশে তাকালে ইউনজিকে হাসি খুশি দেখতে পায়। এটা দেখে কিম খুশি হয়ে জ্যাকের কাছে এগিয়ে আসে। এরপর তো কিম জ্যাককে জড়িয়ে ধরে ঠিক যেমনটা করলো একবার একটা মেয়ে মরার জন্য জ্যাককে হায়ার করেছিল, মনে আছে? সেই মেয়েটিও কিন্তু ঠিক এমনটাই করেছিল। তাহলে কি এই সাসপেন্স রেখে মুভিটি এখানে শেষ হয়ে যায়? নিশ্চয়ই বুঝতে পারছেন আমার মুভি এক্সপ্লেন করার ধরন অন্য সবার থেকে আলাদা। তো এমন স্টাইলের এক্সপ্লেনগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এমন স্টাইলের এক্সপ্লেন ইউটিউবে একমাত্র আমি করি। আর হ্যাঁ, আমার চ্যানেলটি নতুন, তাই ভিউ লাইক কমেন্ট কম হয়, ফলে ভিডিও বানানোর আগ্রহ হারিয়ে ফেলছি। তাই যদি একটু কষ্ট করে লাইক দিতেন এবং কমেন্ট করে ভালো মন্দ কিছু উৎসাহ দিতেন তাহলে সামনে এগোনোর উৎসাহ পেতাম, আরো বেশি বেশি ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যেত। আশা করি সেই সাপোর্টটুকু দিবেন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।